হ্যালো ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা তোমরা মোটামুটিভাবে বলা যায় সে ক্লাস 5 বা 6 থেকেই পড়ে আসছো, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই টপিকটা অনেক সহজ। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে যে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসলে অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা অনেক পাজেলড হয়ে যায়, অনেক কনফিউজড হয়ে যায়। তো যাতে করে তোমার এই বিভ্রান্তি না থাকে, তুমি প্রশ্নটা দেখার সাথে সাথে যাতে একটু আঁচ করতে পারো যে আসলে আহ, এটার উত্তর কি বা ওইটার উত্তর কেন হলো না। তো এই বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা কাজ করব। আমরা আজকে মূলত বাংলা দ্বিতীয় পত্রের অন্যতম সহজ একটা টপিক, যেটাকে মূলত বিরোচন অংশই বলা হয়। তো বিরোচন অংশের অন্যতম সহজ টপিক হচ্ছে বাগধারা। আমরা এই বাগধারা নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ বাগধারা নিয়ে বিগত বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ বিগত প্রায় 10 থেকে 15 বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেই প্রশ্নগুলো আজকে মূলত দেখব। কেমন? এবং সেই প্রশ্নগুলো দেখে আমরা একটা আইডিয়া পাবো যে বাগধারা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। আমরা যে ভাবি যে এত সহজ, আবার ভাবি যে আমি এমনি পারবো, আসলে পারবো কিনা। তো চলো তাহলে আমরা এই বাগধারা নিয়ে বিগত বছর যে অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলো এসেছে আমরা সেটা একটু সলভ করি। দেখো, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, মূলত এটা ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে আসা 2018-19 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন, যে আদায় কাজকলা বা আদায় কাজকলা এই বাগধারাটার মূল অর্থ কি। তো দেখো, প্রশ্নটা কিন্তু ভাই আসলে সহজ, কিন্তু যখন তুমি এটা জানবা না তখন কিন্তু তোমার কাছে এটা কঠিন লাগবে। তো আমরা একটা কথা মনে রাখবো যে আদায় কাজকলা বা আদায় কাজকলা এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত ঘোর শত্রুতা। ঠিক আছে? আদায় কাজকলা এটার অর্থ হচ্ছে ঘোর শত্রুতা। তাহলে যদি তাই হয় তাহলে এই প্রশ্ন উত্তর কি আমরা বুঝতে পারছি। এই প্রশ্ন উত্তর হচ্ছে মূলত এটা। মানে এই যে মনে করো যে আমাদের মধ্যে তো আসলে শত্রুতার শেষ নেই। তো এই যে শত্রুতা শব্দটা আমরা বলি, এটার বাগধারায় যখন প্রকাশ করব তখন আমরা বলবো যে মানে তার সাথে তার হচ্ছে আদায় কাজ করার সম্পর্ক। আদায় কাজ করার একটা বিপরীত, আরেকটা বিপরীত না, এটার সমজাতীয় আরেকটা বাগধারা রয়েছে কিন্তু ঠিক এরকম, যে কি যেন বলে এটাকে, আদায় কাজ কলায়, তারপরে হচ্ছে দা কুমড়া সম্পর্ক। ঠিক আছে? দা কুমড়া সম্পর্ক মানে হচ্ছে যে ঘোর শত্রুতাপূর্ণ সম্পর্ক। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, যে ফেলো কড়ি মাখো তেল, এটা বলতে মূলত কি বোঝানো হয়। এটা সাধারণত আমরা অত আহ, শুনি না, মানুষকে বলতে শোনা যায় না, কিন্তু একটা সময় এই ধরনের বাগধারা বা এই ধরনের আহ, প্রবচন মূলত একটা সময় খুব অহরহ ব্যবহার করা হতো। আমরা মনে রাখবো যে ফেলো কড়ি মাখো তেল মানে হচ্ছে আবদারহীন নগদ কারবার। হ্যাঁ, আবদারহীন নগদ কারবার হচ্ছে মূলত ফেলো কড়ি। কড়ি মানে হচ্ছে অর্থ, মানে মনে করো যে আমার কাছে টাকা আছে, আহ, তুমি আমাকে বললে যে টাকা ফেলো, আর আমার যে জিনিস, তোমার যে জিনিস আছে, অর্থাৎ তোমার কাছে মনে করো তেল বা অন্যান্য জিনিস আছে, তুমি আমার তেল না। আমরা সবাই জানি যে একটা সময় কিন্তু আমাদের এই উপমহাদেশ বা পৃথিবীতে একটা সময় কিন্তু বিনিময় প্রথা প্রচলন ছিল। তখন মানুষ কি করত? জাস্ট নিজের যেটা আছে সেটা অন্যকে দিত, এবং অন্যের কাছে যেটা আছে সেটা নিয়ে নিজের চাহিদা এবং দৈনন্দিন জীবনের প্রয়োজন কিন্তু মেটাতো। কি তাই না? তো সেই অর্থে এটা বলা হচ্ছে যে আমার কাছে কড়ি আছে, তুমি কড়ি নাও, আর তোমার কাছে তেল আছে, তুমি আমাকে তেলটা দিচ্ছ। এটাই মূলত বোঝানো হচ্ছে। এটাই অর্থ হচ্ছে ফেলো কড়ি মাখো তেল। ঘাটের মরা এই বাগধাটার মূলত অর্থ কি? আমরা সবাই জানি ঘাটের মরা এই বাগধাটার অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। যে কোনো বয়স্ক ব্যক্তি, সেটা হতে পারে পুরুষ বা মহিলা, আমরা সে একেবারে মুমূর্ষু অবস্থায় বা একেবারে মরণাপন্ন অবস্থায় যখন মানুষ উপনীত হয়, সেটার বাগধারায় আমরা বলতে পারি যে ঘাটের মরা। বাগধাটার অর্থ হচ্ছে মূলত অতি বৃদ্ধ। ঠিক আছে? অর্থাৎ অতি বৃদ্ধ বোঝাতে মূলত ঘাটের মরা এই বাগধারাটা ব্যবহার করা হয়। পরবর্তী বাগধারা হচ্ছে লক্ষ্মীর বরযাত্রী। এটার অর্থ কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাগধারা। এটা আরো দু একটি ইউনিভার্সিটিতে এসেছে, যে লক্ষ্মীর বরযাত্রী এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত সুসময়ের বন্ধু। তো সুসময়ের বন্ধু, বুঝতে পারছো এটার বলার কিছু নাই, যে লক্ষ্মীর বরযাত্রী এই বাগধারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। ওকে। আচ্ছা, দুধের মাছিও কিন্তু সুসময়ের বন্ধু, এটা মনে রাখবা, যে দুধের মাছি, দেখবা যে
মাছি কিন্তু সবসময় গুনগুন করে না আমাদের আশেপাশে। যখন কোনো খাবার বা কোনো পচা খাবার বা কোনো কিছু থাকে তখন দেখবো যে মাছি এসে গুনগুন গুনগুন করছে। তো পরীক্ষায় ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে লক্ষ্মীর বরযাত্রী। এখন পরীক্ষায় মনে করে প্রশ্ন আসলো যে দুধের মাছি এই বাগধাটার অর্থ কি? তো আমরা মনে রাখবো দুধের মাছি বাগধাটার অর্থ হচ্ছে সুসময় বন্ধু। পরবর্তী চক্ষু দান করা বাগধাটির অর্থ কি? আমরা মনে রাখবো চক্ষু দান করা বাগধাটার অর্থ হচ্ছে চুরি করা। দেখো বাগধারা যেমন সহজ আবার না পারলে কিন্তু কঠিন। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যদি চক্ষু দান করা এই বাগধারাটা যদি তোমার এই চুরি করা এই মূল বাগধারাটার অর্থ জানা না থাকে, তুমি দেখা যাবে আমার কেন জানি মনে হয় তুমি হয়তো এই সি নাম্বারটা উত্তর করে আসতে পারো। যে চক্ষু দান করা মানে আমার চক্ষু আছে, মৃত্যুর পরে অনেকে তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ দান করে যায়, সেটাই মূলত বলা হচ্ছে। তো এই জন্য আমি একটা কথা বলি যে দেখো বাংলার কিন্তু এই বাগধারা বলো, বিপরীত শব্দ বলো, সমার্থক শব্দ বলো, এখান থেকে প্রতি বছর দেখবা অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন আসে। তুমি যে কোনো বছর অ্যাডমিশন টেস্টে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা বাগধারা, প্রবাদ প্রবচন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন থাকেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অল্প একটু সময় দিলেই কিন্তু এখানে একেবারে পুরো মার্কস পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আমরা যেটুকু সময় দেওয়ার দরকার ওই সময়টুকুই দেই না। আর যেহেতু আমরা ওই সময়টুকুই দেই না, সেহেতু কি হয়? সেহেতু হচ্ছে আমরা পরীক্ষায় ভালো করতে পারি। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই সহজ টপিকগুলো একটু ভালোভাবে পড়ে যাবা। তুমি যখন এই সহজ টপিকগুলো একটু ভালোভাবে পড়ে যাবা, তখন আশা করা যায় অটোমেটিকভাবে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। ঠিক আছে? একাদশী বৃহস্পতি মানে হচ্ছে, আমরা সবাই জানি একাদশী বৃহস্পতি মানে হচ্ছে সৌভাগ্যের লক্ষণ বা সুসময়। পরীক্ষায় প্রশ্ন এখানে সুসময় মানে কি? সৌভাগ্যের লক্ষণ। সৌভাগ্যের লক্ষণ পরীক্ষায় দেখা গেলে সুসময় যায় সৌভাগ্যের লক্ষণ তাই। সো পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো আরেকটা কথা একটু বলে রাখি যে মনে করো যে ব্যাকরণ বইয়ে লেখা আছে একাদশী বৃহস্পতি মানে হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। এখন দেখো এখানে সৌভাগ্যের লক্ষণ নাই, কিন্তু চারটে অপশনের সাথে কিন্তু সুসময়টা রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে অপশনগুলোতে একটু ক্লোজেস্ট উত্তর দেওয়া থাকে, হুবহু নাও থাকতে পারে। তো দেখো এখানে যে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে কিন্তু সৌভাগ্যের সাথে সুসময় এই শব্দটাই যাচ্ছে, বাকিগুলো কিন্তু আসলে ওইভাবে যায় না বা যাচ্ছে। আমাকে বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। ঝোলের লাউ অম্বলের কদু এই বাগধাটার অর্থ হচ্ছে, আমরা মনে রাখবো সব পক্ষের মন জুগিয়ে চল। দেখবা তোমার বা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, তারা কি করে ওই যে একটা গ্রামে একটা কথা বলে না যে কি সাপের মুখেও চুমু খায় ব্যাঙের মুখেও চুমু খায়, অর্থাৎ কি উভয়ের মন জুগিয়ে চলে। তো এরকম যারা সমাজে উভয়ের মন জুগিয়ে চলে, ঠিক এরকম একটা বাগধারা হচ্ছে ঝোলের লাউ আবার অম্বলের কদু। এটার অর্থ হচ্ছে সব পক্ষের মূলত মন জুগিয়ে চলা। তাল ঠোকা বাগধাটার অর্থ হচ্ছে মূলত আমরা মনে রাখবো সগর্ব উক্তি। ঠিক আছে? তাল ঠোকা মানে সগর্ব উক্তি। চোখের নেশা এই বাগধারাটা এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে। এবং আমরা জানি চোখের নেশা এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত রূপের মোহ। ঠিক আছে? চোখের নেশা এই বাগধারাটার অর্থ হচ্ছে রূপের মোহ। পরবর্তী যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাজী ভক্ষণ নামে গোয়ালা এই বাগধারাটার অর্থ কি? এটা আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসেছে। এবং আমরা মনে রাখবো যে এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত হতভাগ্য। পরীক্ষায় হতভাগ্য, এখান থেকে পরীক্ষায় দেখা গেল যে বাগধারা হিসেবে আরো সহজ একটা বাগধারা আসতে পারে আট কপালে। পরীক্ষায় প্রশ্ন আসলো আট কপালে অর্থ কি? আমরা মনে রাখবো আট কপালে অর্থ হচ্ছে মূলত হতভাগ্য ব্যক্তি। মনে থাকবে? আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য ব্যক্তি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমরা একটু আগে সলভ করে আসলাম, এরকম একটা প্রশ্ন যে ঘাটের মরা বাগধাটির সঠিক অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। একটু আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কিন্তু ঠিক এরকম একটা প্রশ্ন ছিল যে ঘাটের মরা মানে হচ্ছে অতি বৃদ্ধ। ওই যে বললাম যে পুরুষ বা স্ত্রী যেই হোক, একেবারে বয়স্ক যে বা প্রবীণ যে ব্যক্তি যিনি একেবারে মুমূর্ষ অবস্থায় বা মরণাপন্ন অবস্থায়, তাকে বলা হয় ঘাটের মরা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন ইঁদুর কপালে। আচ্ছা তোমাদের একটা শর্টকাট এখান থেকে লিখে রাখি, লিখে দিই, তোমরা এটা একটু মনে রাখবা, সহজে মনে রাখবা। সেটা হচ্ছে
আমি এই জিনিসটাকে একটু ইজি করে দিচ্ছি, বরং এখানে না লিখে তোমরা সহজে মনে রাখবা 8 কপালে, প্রয়োজনে খাতায় এটা একটু লিখেও রাখতে পারো। 8 কপালে, 8 কপালে মানে হচ্ছে হতভাগ্য, হতভাগ্য, 8 কপালে হতভাগ্য। আর মনে রাখবা ইঁদুর কপালে, মন্দ ভাগ্য। মানে দুটোই প্রায় মনে হয় একই রকম, কিন্তু আসলে না, এটার মধ্যে ছোট একটু পার্থক্য আছে। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, সুতরাং এই দুইটা কিন্তু ছেলে মেয়ে একেবারে ঘোলায় ফেলে, এই জন্য ভাই আমি এটা লিখে দিয়েছি। মনে রাখবা 8 কপালে মানে হতভাগ্য, মানে যার খুব ভাগ্য খারাপ, আর ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য, মানে প্রায় কাছাকাছি। দেখো কিন্তু পরীক্ষায় যখন এই ধরনের প্রশ্ন আসে তখন এই ছোট এই জায়গাটাই ভুল আমরা সবাই করি। তো আমরা আশা করব এই জায়গাটা যেন আমরা ভুল না করি, ঠিক আছে? এই জন্য কিন্তু ভাই আমি একটা জায়গায় সুন্দর করে লিখে দিলাম। সো আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আমরা জানি যে ইঁদুর কপালে অর্থ হচ্ছে মূলত, ও আচ্ছা আচ্ছা, দেখো তাহলে কি হলো, পরীক্ষার প্রশ্ন কিন্তু বুঝতে হবে। প্রশ্ন এসেছে যে ইঁদুর কপালে এর বিপরীত কোনটি। তাহলে ইঁদুর কপালে মানে আমরা কি দেখলাম? ইঁদুর কপালে মানে আমরা দেখলাম হচ্ছে মন্দ ভাগ্য। তাহলে মন্দ ভাগ্য বুঝলাম, আর একাদশী বৃহস্পতি মানে কি? সৌভাগ্য। তাহলে দেখো পরীক্ষায় কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। দেখছো বাগধারা কিন্তু যেমন সহজ, আবার না পারলে কিন্তু কঠিন। যেমন দেখো আমাকে কিন্তু ইঁদুর কপালে এই বাগধারাটার অর্থ আগে জানতে হবে, তারপরে না আমি বলতে পারবো যে একাদশী বৃহস্পতি এই বাগধারাটার অর্থ আমাকে জানতে হবে, তারপরে আমি বলতে পারবো যে না এইটা ঠিক বিপরীত ওইটা। কেন বিপরীত ওইটা? ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য, আর একাদশী বৃহস্পতি মানে সৌভাগ্য। আমি কি বিষয়টা বোঝাতে পারছি তোমাদেরকে? সো দেখো বাগধারা কিন্তু সহজ, আবার যখন তুমি পড়বা না, পারবা না, জানবা না, তখন তোমার কাছে কঠিন লাগবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি, নিচের কোনটি কপট অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা মনে রাখবো যে বর্ণচোরা এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত কপট, ঠিক আছে? আপনার রং বা নিজের রং যে লুকায় তাকেই মূলত বলা হয় বর্ণচোরা, আর এই বর্ণচোরা শব্দের অর্থ হচ্ছে মূলত কপট। দেখো এই প্রশ্নটাও কিন্তু এত সহজ না, কোন বাগধারাটির অর্থ ভিন্ন। তার মানে ভাইয়া তোমাকে কিন্তু এই 4টা বাগধারার অর্থই সুন্দরভাবে জানতে হবে। তুমি যখন এই 4টা বাগধারার অর্থ সুন্দরভাবে জানবা না, তখন কিন্তু তোমার উত্তর করাটা একটু কঠিন লাগবে। যখনই তুমি 4টা বাগধারার অর্থ ভালোভাবে জানবা, তখন তুমি অটোমেটিকভাবে বলতে পারবা যে কোনটার বিপরীত কোনটা, বা কোনটার সাথে কোনটার কোনো মিল নেই। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? মূল কথা হচ্ছে এটা। সো কোন বাগধারাটির অর্থ ভিন্ন? আমরা মনে রাখবো যে দহরম মহরম অর্থ হচ্ছে অন্তরঙ্গতা। এই অন্তরঙ্গতা বা দহরম মহরম সম্পর্ক মানে কি? এই যেমন কারোর সাথে কারোর জন্য গভীর সম্পর্ক থাকে বা ভালো যে একটা সম্পর্ক থাকে, এটাকে আমরা বলি দহরম মহরম সম্পর্ক। এর বাইরে যেগুলো আছে সবগুলো, সেটা হতে পারে মণি কাঞ্চন যোগ, সোনায় সোহাগা, আমে দুধে মেশা, এই সবগুলোর অর্থ মোটামুটি ভাবে সোনায় সোহাগা মানে কি? এই যেন একেবারে একটার সাথে একটার যে পরস্পর সুন্দর মিলন, এটাই। মণিকাঞ্চন যোগ মানে অনেকটা তাই। তো ঘুরে ফিরে দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি এই সি নাম্বার অপশনটা কিছুটা হলেও ভিন্ন, এই জন্য এই বাগধারাটির অর্থ ভিন্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন যে ভিজে বেড়াল অর্থ কি? আমরা মনে রাখবো ভিজে বেড়াল এটার অর্থ কিন্তু কপটচারী। আমরা একটু আগেও পড়ে আসলাম যে কপটচারী কি, যে হীন ব্যক্তি, বা যে আসলে একটু ধান্দাবাজ, বা এক কথা যদি বলি কেমন যেন চিন্তা ভাবনা একটু অন্যরকম, অন্য 10টা মানুষের থেকে আমরা তাকে কি বলি? কপট ব্যক্তি। তো সেই কপট ব্যক্তি আমরা বুঝি, কিন্তু ভিজে বেড়ালের সাথে যে কপটের সম্পর্ক আছে এটা কিন্তু আমরা বুঝি না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ভিজে বেড়াল বাগধারাটার অর্থ হচ্ছে মূলত কপটচারী। আমরা মনে রাখবো যে 6 কড়া 9 কড়া বাগধারাটার অর্থ হচ্ছে মূলত সস্তা দর, ঠিক আছে? এরপরে যেটা মিশ্রিত ছুরি বা মিশ্রিত ছুরি, এই বাগধারাটার অর্থ হচ্ছে আমরা সহজে মনে রাখবো যে মুখে মধু অন্তরে বিষ। দেখবা যে আমাদের আশেপাশে এরকম অনেক ব্যক্তি আছে যারা মুখে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু তাদের ভিতরে কিন্তু অনেক খারাপ চিন্তা ভাবনা থাকে।
সেই ধরনের ব্যক্তিদের উদ্দেশ্যে কিন্তু সুন্দর একটা বাগধারা আছে, মিশ্রির ছুরি। মনে থাকবে, মিশ্রির ছুরি অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। নাকের বদলে নরুন, এই বাগধারাটার অর্থ হচ্ছে আমরা মনে রাখবো প্রাপ্যের চেয়ে কম দেওয়া। মনে করো যে ভাইয়া তোমার যেটুকু প্রাপ্য তার থেকে যখন তোমাকে কম দেওয়া হবে তখন সেটাকে বলা হবে নাকের বদলে নরুন। আমি কি বোঝাতে পেরেছি? ধন্যবাদ। হাত জুড়ানো, এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত স্বস্তি লাভ করা। আমরা স্বস্তি বানানটার দিকে একটু তাকাবো, অনেকে স্বস্তি বানানটা কিন্তু ভুল করে। তো হাত জুড়ানো এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত স্বস্তি লাভ করা। পরবর্তী প্রশ্ন, ঢাকের বায়া, এই বাগধারাটার অর্থ হচ্ছে আমরা মনে রাখবো মূল্যহীন। মনে করো যে কোনো কিছু যে মূল্যহীন বা মূল্যবান, আমরা তো এটা বুঝি, মূল্যবান মানে যে কোনো কিছু মূল্যবান বা ভ্যালুয়েবল, আর ভ্যালুলেস হচ্ছে মূল্যহীন। তো ঢাকের বায়া এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত মূল্যহীন। ঝাঁকের কই, এই বাগধারাটার অর্থ কি? আমরা মনে রাখবো ঝাঁকের কই এই বাগধারাটার অর্থ হচ্ছে একই দলের লোক। মনে করো যে একই মন মানসিকতার কিছু মানুষ থাকে না, এই যেমন মনে করো যে তুমি বা তোমার ফ্রেন্ডস সবাই মিলে চিন্তা ভাবনা করছো যে আজকে খেলা করবা, তাহলে এই যে সবাই মিলে চিন্তা ভাবনা করতেছো, এই সবাইকে একসাথে বলা হয় ঝাঁকের কই। হ্যাঁ, মূলত কই হচ্ছে মূলত একটা মাছ। তো দেখবে মাছেরা কিন্তু সবসময় এরকম ঝাঁক বেঁধে চল, যে মাছই হোক না কেন, এটা খেয়াল করবা। তো এই বিষয়টা তাই, অর্থাৎ মনে করো বন্ধুরা মিলেও সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছ এটা করবা, খেলা করবা বা অন্য কাজ করবা, তাই এই তাদের উদ্দেশ্যে মূলত বলা হয় ঝাঁকের কই। অর্থাৎ একই চিন্তা ভাবনা বা একই মানসিকতা সমৃদ্ধ মানুষ, আর এই জন্য বলা হয় একই দলের লোক। পরবর্তী বাগধারা, যে কচু বনের কালাচাঁদ, এই বাগধারাটির অর্থ কি? আমরা মনে রাখবো কচু বনের কালাচাঁদ, এই বাগধারাটির অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন। ঠিক আছে। পরবর্তী, অন্ধ অনুকরণ, এর বাগধারা কি? খুবই সুন্দর কিন্তু একটা বাগধারা। এটা বিসিএস পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল। বিসিএস পরীক্ষায় মূলত প্রশ্নটা এসেছিল যে গড্ডলিকা শব্দের অর্থ কি। এটা একবার বিসিএস পরীক্ষা আসছে। আমরা মনে রাখবো যে গড্ডলিকা শব্দের অর্থ হচ্ছে মূলত ভেড়া। ঠিক আছে। তো গড্ডলিকা প্রবাহ, এটার মূলত অর্থ হচ্ছে, বাগধারাটার অর্থ হচ্ছে মূলত কি? অন্ধ অনুকরণ। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেখবা যে ভাইয়া মানে পশু বা জীবজন্তুদের মধ্যে, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া, মহিষ, এদের দেখবা যে দলের মধ্যে একটা লিডার থাকে। এটা তো তুমি বা আমি ওইভাবে বুঝতে পারি না। সাধারণত দলের মধ্যে যে একটু বলবান থাকে বা দেখতে শুনতে একটু মোটা তরতাজা, সেই হচ্ছে দলের লিডার হয়। এবং দেখবা ওই লিডার সাধারণত যেদিকে যেদিকে যায় ওর পিছনে পিছনে অন্যরা ছুটতে থাকে বা ওইভাবে হাঁটতে হাঁটতে যায়। ওরা অন্য কিছু বোঝে না, জানেও না, ও ভাবছে লিডার যেদিকে যাচ্ছে ওইদিকে যাও। নাকি বোঝাতে পারছে? সো এই গড্ডলিকা প্রবাহ মানে ভেড়ার প্রবাহ। তো এই ভেড়াও ঠিক ওই রকম করে, ভেড়ার দলের যে দলপতি থাকে, দলপতি যেদিকে যায় অন্যান্য ভেড়াগুলো ঠিক ওরে দেখে দেখে ওরে অনুসরণ করতে হতে সেদিকে যায়। এই জন্য এটাকে বলা হয় গড্ডলিকা প্রবাহ বা অন্ধ অনুকরণ। আশা করছি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। উন পাজুরে, উন পাজুরে অর্থ হচ্ছে মূলত দুর্বল দেহী। হ্যাঁ, সাধারণত জীর্ণ শীর্ণ বা দুর্বল দেহী ব্যক্তিদেরকে মূলত বলা হয় উন পাজুরে ব্যক্তি। পরবর্তী প্রশ্ন, অষ্টরম্ভা, এটার অর্থ কি? আমরা মনে রাখবো অষ্টরম্ভা, এটার অর্থ হচ্ছে মূলত ফাঁকি। আমরা বলি না আরে বেটা কাজ কাম নাই, কাজের নামে অষ্টরম্ভা। হ্যাঁ, তো কাজের নামে যে অষ্টরম্ভা আমরা যেটা বলি সেটাকে মূলত বলা হয় ফাঁকি বা এ ধরনের কিছু। পরবর্তী প্রশ্ন, ঢাকের কাঠি, এর অর্থ কি? আমরা মনে রাখবো ঢাকের কাঠি, এটার অর্থ হচ্ছে তোষামোদকারী। আমাদের আশেপাশে দেখবে এরকম অনেক মানুষ আছে যারা কোনো কাজে অকাজে অন্য একটা মানুষকে যে চাটুকারিতা করে, বা মনে করো আমরা খাস বাংলা যেটাকে বলি তেল দিচ্ছে বা তেল দেওয়া। তো এই যে ধরনের মানুষ তাদেরকে আমরা বাগধারার ভাষায় বলবো ঢাকের কাঠি, যেটার অর্থ হচ্ছে তোষামোদকারী। ধন্যবাদ। এরপরে যেটা আছে বাগধারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে কুল কাঠের আগুন। আমরা মনে রাখবো কুল কাঠের আগুন মানে হচ্ছে তীব্র জ্বালা। শকুনি মামা অর্থ কি? আমরা মনে রাখবো যে শকুনি মামা অর্থ হচ্ছে কুচক্রী লোক বা অনিষ্টকর ব্যক্তি। আসলে মামার সাথে ভাগ্নের তো সম্পর্ক অনেক ভালো থাকে, তাই না? কিন্তু শকুনি মামার সাথে ভাগ্নেদের সম্পর্ক ভালো ছিল না। হ্যাঁ, আর পৃথিবীতে 4টা জাত মহাকাব্য রয়েছে, রামায়ণ, মহাভারত, ইলিয়ড এবং ওডিসি। এই মহাভারতের একটা চরিত্র হচ্ছে কিন্তু একটা মামা ছিল, এবং সেই মামাকে মূলত সবাই শকুনি মামা বলতো। কেন শকুনি মামা বলতো? যে ওই মামা
সে ভাগ্নেদের ভালো না করে বরং খারাপ করতো, এই জন্য তার নাম ছিল শকুনি মামা। তো যাই হোক, শকুনি মামা মানে হচ্ছে কুচক্রী লোক বা খারাপ লোক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা আমি আজকে ক্লাসে তোমাদের লিখে দিয়েছি, যে 8 কপালে মানে হচ্ছে হতভাগ্য, উঁচু কপালে মানে ভাগ্যবান, আর ইঁদুর কপালে মানে হচ্ছে মন্দ ভাগ্য। মনে রাখবা, ঠিক আছে, সহজে মনে রাখবা, আশা করি পারবা এটা। হ্যাঁ, পরীক্ষায় রাম গরুর ছানা এই কথাটার অর্থ হচ্ছে, মনে রাখবা, রাম গরুলের ছানা মানে হচ্ছে গোমড়ামুখ লোক, ঠিক আছে। অর্থাৎ গোমড়ামুখ লোক মানে বুঝতে পারছো তো, মনে করো যে অনেকক্ষণ ধরে কেমন যেন একটা মুখটা গোমড়া করে আছো, একেবারে মুখে কোনো কথাবার্তা নেই, এটাকে বলা হয় হচ্ছে রাম গরুড়ের ছানা বা গোমড়া মুখ লোক, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা মনে রাখবো যে কাকভূষণ্ডী এর অর্থ কি, আমরা সহজে মনে রাখবো যে কাকভূষণ্ডী এটার অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। পরীক্ষায় এ ধরনের প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষা থেকে শুরু করে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বাগধারাটা এসেছে, যে কাকভূষণ্ডী, এটার অর্থাৎ এই বাগধারার অর্থটা কি, আমরা মনে রাখবো কাকভূষণ্ডী এই বাগধারার অর্থ হচ্ছে মূলত দীর্ঘায়ু ব্যক্তি। ওকে, তো যাই হোক, মাথা খাওয়া এটার অর্থ আমরা সবাই জানি যে এ ওর মাথা খেয়েছে, তার মানে হচ্ছে শপথ করা, এটা বলাটা ভুল হচ্ছে, মাথা খাওয়া মানে কাউকে নষ্ট করা বা এরকম কিছু একটা, তো সেই অর্থে অপশনে ছিল না বিধে হয়তো ওটা হয়েছে। কোনটি বাগধারা, আমরা মনে রাখবো যে ননির পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ ব্যক্তি, ঠিক আছে। দেখো আর বাকি যেগুলো আছে একটাও কিন্তু ওই অর্থে বাগধারা না, একমাত্র এটাই বাগধারা, এই জন্য আমরা এটা নিচ্ছি। ননির পুতুল মানে হচ্ছে কর্মবিমুখ ব্যক্তি, বা কি বলা যায়, এ কোনো কাজ কাম করে না, একেবারে শ্রম বিমুখ, অলস, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা একাদশী বৃহস্পতি, এটার অর্থ আমরা সবাই জানি যে একাদশী বৃহস্পতি মানে হচ্ছে সৌভাগ্যের বিষয়, হ্যাঁ, বা সৌভাগ্যের লক্ষণ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ গুচ্ছতে এই প্রশ্নটা এসেছিল যে কেচে গন্ডুস এই শব্দ বা বাগধারাটা দ্বারা কি বোঝায়। আমরা মনে রাখবো কেচে গন্ডুস এই বাগধারাটির অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা বা নতুন করে শুরু করা। মনে থাকবে, নতুন করে কোনো কিছু যে আরম্ভ করা বা শুরু করাকেই মূলত আমরা বলি কেচে গন্ডুস। গুচ্ছতে আসা প্রশ্ন ক্ষয়ের খা, আমরা মনে রাখবো ক্ষয়ের খা শব্দটার অর্থ হচ্ছে মূলত চাটুকার, ঠিক আছে। কোনো চাটুকারিতা অর্থে মূলত ক্ষয়ের খা বাগধারাটি ব্যবহার করা হয়। কুলকাঠের আগুন, আমরা ইতিমধ্যে বলেছি কুলকাঠের আগুন হচ্ছে মূলত হচ্ছে দীর্ঘস্থায়ী মনোকষ্ট, ঠিক আছে। যে দীর্ঘদিন ধরে যখন মানুষের মনে কোনো বিষয় নিয়ে কষ্ট থাকে, ব্যথা থাকে, জমানো ব্যথা থাকে, সেটাকেই আমরা কুলকাঠের আগুনের সাথে তুলনা করা হয়। অঞ্চল প্রভাব এই বাগধারাটার অর্থ আমরা মনে রাখবো, এটা অনেকেই ভুল করে। অঞ্চল প্রভাব এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত স্ত্রীর প্রভাব, ঠিক আছে। অঞ্চল প্রভাব মানে কিন্তু স্ত্রীর প্রভাব, এটা মনে রাখতে হবে কিন্তু। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, বাগধারা কিন্তু দেখো আসলে কিন্তু সহজ, কিন্তু যখন তুমি পারবা না তখন কিন্তু তোমার কাছে মনে হবে এটা কি হলো। অঞ্চল প্রভাব মানে আমরা তো ভাবি যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোনো একটা সুনির্দিষ্ট দেশ বা রাষ্ট্রের হচ্ছে একটা প্রভাব থাকতেই পারে, কিন্তু ওইটার সাথে কিন্তু এইটা মিলাতে গেলে হবে না। বাগধারার সাথে যখন আমি অন্য কিছু মিলাতে যাব তখন কিন্তু এই বাগধারাটা ভুল হয়ে যাবে, কেমন। সো আমরা এটা খুব সহজে মনে রাখবো যে স্ত্রীর প্রভাব বোঝাতে মূলত অঞ্চল প্রভাব এই বাগধারাটা ব্যবহৃত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা খ ইউনিটে আসা প্রশ্ন, একেবারে সাম্প্রতিক সময় আসা প্রশ্ন দেখতে পাচ্ছি একটা, যে আউলিয়া চাঁদ এই বাগধারাটার অর্থ কি। আউলিয়া চাঁদ এই বাগধারাটার অর্থ হচ্ছে মূলত বিচলিত ব্যক্তি। ইংরেজিতে আমরা এটাকে কি বলি, অনেকটা মনে করো যে কনফিউজড পারসন, তাই না। সো এই কনফিউজড পারসন বলতেই মূলত আউলিয়া চাঁদ এই বাগধারাটা ব্যবহার করা হয়। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্নটা, যে পামপট্টি দেওয়া, আমার তো মনে হয় এটা আমরা সবাই জানি, আমাদের আশেপাশে তো আসলে পামপট্টি দেওয়া লোকের অভাব নাই। যেটা একটু আগে আমরা বলছিলাম চাটুকারিতা করা, বাঙালির চরিত্রের মধ্যে যে কয়টা বৈশিষ্ট্য অনেক শক্তিশালীভাবে বিরাজ করে তার মধ্যে একটা হচ্ছে এই কি বলে চাটুকারিতা। তো এটা আমার মনে হয় বলার কিছু নাই, পামপট্টি দেওয়া মানে হচ্ছে এই যে চাটুকারিতা করা। পরবর্তী যে বাগধারাটা এসেছে, যে ৭-৫ ভেবে লাভ নেই, এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করেছে। আমরা মনে রাখবো যে ৭-৫ ভাবা মানে এলোমেলো ভাবা, অগোছালো ভাব। অনেকে দেখবা যে অনেক উল্টাপাল্টা এটা সেটা ভাবে, এই ভাবনা চিন্তাকে আমরা বলি ৭-৫ ভাবা।
পরবর্তী প্রশ্ন যে আলাভোলা বাগধাটির অর্থ কি? অনেকে এটা ভুল করে, কিন্তু আলাভোলা এই বাগধাটির অর্থ কিন্তু সাদাসিধে ব্যক্তি। হ্যাঁ, অনেক মানুষ দেখবে আশেপাশে আছে না, যারা একটু সাদাসিধে ধরনের, তাদেরকে আমরা মূলত বলবো যে আলাভোলা ব্যক্তিত্ব। পরবর্তী প্রশ্ন যেটা একটু আগে বলেছি, এটা নিয়ে বলতে চাচ্ছি না, কুলকাঠের আগুন হচ্ছে তীব্র যন্ত্রণা। 18 আনা বাগধাটির অর্থ কি? সবসময় আমরা এটা বলি যে সবকিছুতে কেমন যেন একটু 18 আনা দাবি আদায় করে নিতে চায়। 18 আনা মানে হচ্ছে, মনে রাখবো যে বড় বেশি বাড়াবাড়ি, ঠিক আছে? 16 আনার থেকেও আরো বেশি হচ্ছে 18 আনা। পরবর্তী প্রশ্ন যে হাড়হদ্দ বাগধারাটা বলতে কি বোঝায়? আমরা মনে রাখবো হাড়হদ্দ বাগধারাটা বলতে মূলত বোঝায় সবকিছু। এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু স্মার্ট প্রশ্ন আসে, তার মধ্যে যেমন এই একটা স্মার্ট প্রশ্ন যে বাগধারা সমূহের ঠিক অর্থ বাছাই করো। তোমাকে জানতে হবে আমড়া কাঠের ঢেকি অর্থ কি, নাছোড়বান্দা অর্থ কি, তারপরে হচ্ছে দিনকে রাত করতে ওস্তাদ, এই ধরনের অর্থটা কি। তো যখন ভাই তুমি এটা জানবা, এই তিনটা বাগধারার অর্থই যখন তুমি জানবা একমাত্র তখন কিন্তু তুমি এটা উত্তর করতে পারবা, তা না হলে কিন্তু তুমি পারবা না। তো আমরা মনে রাখবো এই তিনটা বাগধারার অর্থ হচ্ছে ঘুরে ফিরে এই সি নাম্বার। আমড়া কাঠের ঢেকি মানে অপদার্থ, নাছোড়বান্দা মানে হচ্ছে একগুঁয়ে, আর যে লোক দিনকে রাত করতে ওস্তাদ তাকে, সেই লোককে আমরা আর যাই হোক আমরা বলতে পারি না সে ভালো কোনো কাজ করে, সে খারাপ কাজ বা দুষ্কর্মের সাথে সম্পৃক্ত। দ্যাটস ওয়াই এই প্রশ্নের উত্তর কিন্তু সি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন ভাই যদি পরীক্ষায় আসে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অন্তত এই একটা বা দুইটা জনের যদি পারো, ওই একটা বা দুইটার সাথে কম্বিনেশন করে বাকিটা বসায় দিয়ে আসবা, ঠিক আছে? দেখবা হয়ে গেছে। তবে অবশ্যই কিন্তু পারতে হবে, একটু না পারলে হবে না। আন্দাজ করে তুমি ভেবো না এই প্রশ্নের উত্তর আনসার করে আসতে পারো। খুবই ভালো একটা প্রশ্ন যে তামার বিষ এই বাগধারাটার অর্থ কি? পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। অর্থের কুপ্রভাব অর্থেই তামার বিষ বাগধারাটা ব্যবহার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন যে আচা ভুয়ার বোম্বাচাক এই বাগধারাটার অর্থ কি? আমরা মনে রাখবো আচা ভুয়ার বোম্বাচাক এই বাগধারাটার অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। খোদার খাসি বাগধারাটা পরীক্ষা অনেকবার এসেছে বিভিন্ন জায়গায়। খোদার খাসি এই বাগধারাটার অর্থ হচ্ছে ভাবনা চিন্তাহীন ব্যক্তি। অর্থাৎ আমি যদি বলি যে অনেক মানুষ আছে না যে কোনো চিন্তা নাই ভাবনা নাই, সেটাই হচ্ছে মূলত, সেটাই বোঝাতে মূলত ওটাই বোঝানো হয়। তামার বিষ মানে একটু আগে বললাম যে অর্থের কুপ্রভাব, এটা নিয়ে বলার কিছু নাই নতুন করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাগধারা যে ভালুক জ্বর, এই বাগধারাটার অর্থ কি? আমরা মনে রাখবো ভালুক জ্বর মানে হচ্ছে ক্ষণস্থায়ী জ্বর। ভালুক তো আমরা সবাই জানি সাধারণত শীত প্রধান এলাকায় থাকে, তো শীত প্রধান এলাকায় থেকে থেকে ওর গায়ে জ্বর আসা আর না আসা অলমোস্ট সেম। তো অনেক সময় বলা হয় যে ওর গায়ে ভালুক জ্বর এসেছে, তার মানে ও কোনো জ্বর না, ওই কোনো মতে গায়ে একটু গরম হয়েছে আর কি। এই বাগধারাটা কিন্তু ভাই অনেকবার বিভিন্ন পরীক্ষা এসেছে। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি? আমরা মনে রাখবো যে অষ্টরম্ভা মানে ফাঁকি। একটু আগে আমরা দেখলাম যে খুব সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা কিন্তু এসেছিল ক ইউনিটে। ঘোর কলি এই বাগধারাটা বলতে কি বোঝায়? অনেক সময় এই ধরনের কথা দেখবো যে গ্রামের অনেক বয়স্ক মানুষেরা বলে যে এখন মোটামুটি ভাবে ঘোর কলিকাল চলছে, তার মানে হচ্ছে এখন নিদারুণ অধর্মের যুগ। হ্যাঁ, সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকেন যে পুরো যুগটাকে মূলত চারটা ভাগে ভাগ করা হয়েছে: সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ এবং সর্বশেষ যুগ হচ্ছে এই কলিযুগ। এবং এই কলিযুগে হচ্ছে কি হয়, যত অধর্ম, যত আকাম কুকাম যা কিছু আছে সবকিছু হয়। তো দেখো সেটাই কিন্তু একটা বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে, ঘোর কলি, তার মানে অধর্মের এই যুগের নাম হচ্ছে কলিযুগ। বুঝতে পেরেছ? এই ধরনের কথা প্রতিটা ধর্মেই বলা হয়েছে, এক এক ধর্মে জাস্ট টার্মগুলো আলাদা, কিন্তু ঘুরে ফিরে দেখবা যে কথা প্রায় সেমই থাকে আর কি। ওকে, এরপরে যেটা বাগধারা সেটা হচ্ছে যে সাক্ষী গোপাল। আমরা মনে রাখবো সাক্ষী গোপাল এই বাগধারার অর্থ হচ্ছে যার কোনো ভূমিকা নেই বা নিষ্ক্রিয় দর্শক। মনে করো যে তুমি একটা কাজে গিয়েছো, সেখানে তোমার কোনো ভূমিকায় নেই, জাস্ট তুমি দাঁড়িয়ে আছো, সো সেটা বোঝাতে আমরা বলবো সাক্ষী গোপাল বাগধারাটা বোঝানো হয়। 49 বায়ু এই বাগধারাটার অর্থ আমরা মনে রাখবো 49 বায়ু বাগধারাটার অর্থ হচ্ছে পাগলামির হাওয়া। বাগধারা আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু এ ধরনের প্রশ্ন অনেকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বাগধারা কোন অংশে আলোচিত হয়,
সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়। সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে, না পড়লে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন আনসার করতে পারবো না। তো আমরা মনে রাখবো নবম দশম শ্রেণীর যে নতুন যে ব্যাকরণ বইটা, ওই ব্যাকরণ বই অনুযায়ী বাগধারা আলোচিত হয় অর্থতত্ত্বে। তো আমার কাছে মনে হয় যে এই তথ্যগুলো আসলে মনে রাখার জন্য বারবার পড়তে হবে, একবার পড়লে আসলে মনে থাকবে না। সো বারবার পড়বো, আশা করি এটা মনে থাকবে যে বাগধারা মূলত আলোচিত হয় ব্যাকরণের অর্থতত্ত্বে। দেখো এটা খুব স্মার্ট একটা প্রশ্ন যে কোনটি বাগধারা। তো এখানে কোনটি বাগধারা এটা জানার জন্য এই প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু একটু হলেও জানতে হবে। যখন তুমি জানবা তখনই বুঝতে পারবা যে ননির পুতুল তার মানে নিতান্ত অলস ব্যক্তি, এটাই হচ্ছে বাগধারা, বাকিগুলো আসলে অর্থে বাগধারা নয়। এই যে দেখো একই জিনিস পরীক্ষায় অন্যভাবে এসেছে যে ননির পুতুল বাগধারার অর্থ কি। এই যে বললাম যে এই যে একেবারে অতি আদরের যে। এখন আদরের আমরা সবাই কম বেশি, মনে করো বাবা মা তার সন্তান সন্ততিদের আদর করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আদরেরও কিন্তু একটা লিমিট আছে। হ্যাঁ, আমরা মনে রাখতে হবে যে আদর স্নেহ ভালোবাসার একটা লিমিট থাকা উচিত। তা না হলে দেখবা যে অনেক সময় অতি আদরে অনেক সন্তান কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু সে আর কাউকে সম্মান করে না, অন্যকে শ্রদ্ধা করে না। সুতরাং এই বিষয়গুলো মনে রাখতে হবে যে ননির পুতুল এই বাগধারাটা হচ্ছে অতি আদরের ব্যক্তি, বা আমরা বলতে পারি যে অতি আদরের সে অত্যন্ত অলস হয়। ঠিক আছে, তো পরীক্ষায় যদি অতি আদর না এসে থাকে এরকম যে অতি অলস, সেটাও কিন্তু উত্তর হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছি। তো যাই হোক ভাইয়া, আমার মনে হয় যে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি, আর এখানে নতুন করে বলার কিছু নাই। এবং আমরা কিন্তু ভাইয়া দেখতে দেখতে হচ্ছে একেবারে এই ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখো ভাইয়া, যে কথাটা আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম আর একবার বলছি, বাগধারা, প্রবাদ প্রবচন, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আমি কি বোঝাতে পেরেছি? তো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে এই টপিকগুলো যেহেতু অনেক সহজ এবং পরীক্ষার জন্য এক কথায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের উচিত হবে এই টপিকগুলো খুব সুন্দর করে পড়া। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? তোমরা এটা একটু ভালোভাবে পড়ো, পড়লেই দেখবো পরীক্ষায় খুব সুন্দর করে পারফর্ম করে আসতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করছি পরবর্তী দিন ক্লাসে ঠিক আবার দেখা হবে এরকম খুব গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে।